নমস্কার, আমি মানস অধিকারী অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা এই এডুকেশনাল ক্লাসে জানব বায়োলজির একটি গুরুত্বপূর্ণ টপিক সালোক সংশ্লেষের প্রথম পর্যায় আলোক দশা সম্পর্কে। এছাড়াও এই ক্লাস থেকে আমরা জানতে পারবো সালোক সংশ্লেষের সংজ্ঞা, সালোক সংশ্লেষের উপাদান অর্থাৎ সালোক সংশ্লেষ হতে গেলে কি কি লাগে, সালোক সংশ্লেষের স্থান অর্থাৎ কোথায় সালোক সংশ্লেষ হয় এবং সালোক সংশ্লেষের সময়, সালোক সংশ্লেষ কখন হয়। তো চলে আসি মূল বিষয়বস্তুতে। পৃথিবীর প্রতিটা জীবের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন হয়। কেন খাদ্যের প্রয়োজন হয়? না, ওই গৃহীত খাদ্য থেকে আমরা শক্তি পাই। এখন আমাদের খাদ্য গ্রহণ করতে গেলে কতগুলি ধাপ পেরিয়ে আসতে হয়। যেমন আমাদের খাদ্য তৈরি করার জন্য প্রয়োজনীয় দ্রব্য, চাল, শাকসবজি, মশলাপাতি ইত্যাদি সংগ্রহ করতে হয়। তারপর রান্না করা হয় এবং শেষে আমরা সেই খাদ্য গ্রহণ করি। ঠিক একই রকম ভাবে গাছও খাদ্য তৈরি করে। গাছ বা উদ্ভিদকুল যে পদ্ধতিতে নিজের খাদ্য তৈরি করে সেই পদ্ধতিকে বলা হয় সালোক সংশ্লেষ। আজ আমরা জানব গাছ কিভাবে খাদ্য প্রস্তুত করে। 1898 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 1898 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্নেস সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস শব্দটি প্রচলন করেন। বায়োলজিতে আপনারা এই সিস শব্দটি প্রায়শই পাবেন। এই সিস শব্দের অর্থ কি? না, এই সিস শব্দের অর্থ হলো প্রক্রিয়া। গ্রিক শব্দ ফোটাস, এই শব্দটির অর্থ হলো আলো, এবং সিনথেসিস শব্দটির অর্থ হলো সংশ্লেষ। আলোকের উপস্থিতিতে সংশ্লেষ ঘটে বলে এই প্রক্রিয়াটিকে সালোক সংশ্লেষ নামে অভিহিত করা হয়। একটু আগে বলছিলাম যে আমাদের খাদ্য প্রস্তুত করতে গেলে কিছু প্রয়োজনীয় দ্রব্যের দরকার হয়, তেমনি গাছের খাদ্য প্রস্তুত করতে গেলে কিছু দ্রব্যের প্রয়োজন হয়। দেখে নি সেগুলি কি কি। উদ্ভিদের খাদ্য প্রস্তুত করতে গেলে প্রধানত দুটো জিনিসের দরকার হয়, সেগুলি হলো কার্বন ডাইঅক্সাইড এবং জল। এই কার্বন ডাইঅক্সাইড এবং জলকে বলা হয় সালোক সংশ্লেষের কাঁচামাল। কার্বন ডাইঅক্সাইড জল ছাড়াও অর্থাৎ সালোক সংশ্লেষের কাঁচামাল ছাড়াও আরো দুটো জিনিস সালোক সংশ্লেষ দরকার হয়। সেই দুটো জিনিস কি কি? সূর্যালোক এবং ক্লোরোফিল। সালোক সংশ্লেষের এই যে উপাদানগুলো, এই উপাদানগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়। একটি হলো বাহ্যিক উপাদান, অপরটি হলো অভ্যন্তরীণ উপাদান। বাহ্যিক উপাদানগুলি কি কি? কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক এবং জল। আর অভ্যন্তরীণ উপাদান হলো ক্লোরোফিল। এখন এই ক্লোরোফিলকে কেন অভ্যন্তরীণ উপাদান বলা হয়, আর কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক, জলকে এদেরকে কেন বাহ্যিক উপাদান বলা হয়? না, কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক এবং জল এই তিনটে উপাদান উদ্ভিদ পরিবেশ থেকে সংগ্রহ করে। আর ক্লোরোফিল উদ্ভিদের দেহের কলাকোষে থাকে। যেহেতু উদ্ভিদের দেহের কলাকোষে থাকে, তাই ক্লোরোফিলকে বলা হয় অভ্যন্তরীণ উপাদান। আর যেহেতু কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক এবং জল এই তিনটে জিনিসকে পরিবেশ থেকে, বাইরের পরিবেশ থেকে উদ্ভিদ সংগ্রহ করে নিজের দেহের মধ্যে নেয়, তাই এই তিনটে জিনিসকে বলা হয় বাহ্যিক উপাদান। এখন এই গাছ এগুলি পায় কোথা থেকে? অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক, জল এবং ক্লোরোফিল, এই যে সালোক সংশ্লেষের উপাদান, এই উপাদানগুলি পায় কোথা থেকে? অর্থাৎ এই উপাদানগুলির উৎস কি? জল। স্থলজ উদ্ভিদরা মাটিস্থিত কৌশিক জলকে মূলরম তথা মূলের সাহায্যে শোষণ করে। অর্থাৎ মাটির উপরে যেসব উদ্ভিদগুলো থাকে তারা কি করে? মূলরম তথা মূলের সাহায্যে মাটির মধ্যে থাকা কৌশিক জলকে শোষণ করে নেয়। আর জলজ উদ্ভিদরা তাদের নিমজ্জিত দেহতল দ্বারা জল শোষণ করে। অর্থাৎ জলজ উদ্ভিদের দেহের যে অংশটুকু জলের নিচে থাকে সেই অংশটুকু দিয়ে তারা জল শোষণ করে। এরপরে এসে কার্বন ডাইঅক্সাইড। এখন এই কার্বন ডাইঅক্সাইডের উৎস কি? দেখুন, আমাদের বায়ুমণ্ডলে তো বিভিন্ন গ্যাস থাকে। হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে, কার্বন মনোক্সাইড থাকে, বিভিন্ন ধরনের গ্যাস থাকে। বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসের সাথে কার্বন ডাইঅক্সাইডও থাকে। বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.033%। ফলে স্থলজ সবুজ উদ্ভিদরা পরিবেশের বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড সরাসরি গ্রহণ করে। এখন জলজ উদ্ভিদরা কিভাবে কার্বন ডাইঅক্সাইড পায়? জলজ উদ্ভিদরা জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? 0.30%। এখন একটু লক্ষ্য করুন, বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.033%,
আর জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.30%। অর্থাৎ বায়ু অপেক্ষা জলে থাকা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেশি। তাই কি হয়, স্থলজ উদ্ভিদ অপেক্ষা জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষের হার অনেক বেশি। এরকম একটা কোশ্চেন এসেছিল যে স্থলজ উদ্ভিদ অপেক্ষা জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষের হার অনেক বেশি কেন? তার কারণটা কি? তার কারণটা হলো বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অপেক্ষা জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেশি। তাই স্থলজ উদ্ভিদ অপেক্ষা জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষের হার অনেক বেশি হয়। এখন এই কার্বন ডাইঅক্সাইড কিভাবে উদ্ভিদরা নিজেদের দেহে গ্রহণ করে? আমরা জানি যে কোনো ঘরে প্রবেশ করতে গেলে তার জন্য দরজা লাগে। তাহলে গাছের দেহেও নিঃসন্দেহে এমন কোনো দরজা আছে যার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের দেহে প্রবেশ করে। উদ্ভিদের দেহের সেই দরজাকে কি বলা হয়? না, সেই দরজাকে বলা হয় পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্র কোথায় থাকে? না, উদ্ভিদের পাতায় এই পত্ররন্ধ্র থাকে, যার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের দেহে প্রবেশ করে। এরপর আসি সালোক সংশ্লেষের অপর একটি উপাদান, সূর্যালোক। স্থলজ উদ্ভিদরা সূর্য থেকে সরাসরি সূর্যালোক গ্রহণ করে। জলজ উদ্ভিদরা তো জলে নিমজ্জিত অবস্থায় থাকে, তাহলে জলজ উদ্ভিদরা সূর্যালোক গ্রহণ করে কিভাবে? জলজ উদ্ভিদরা জলে প্রতিফলিত সূর্যালোক গ্রহণ। একমাত্র উদ্ভিদের দেহের কোলাকোষে থাকা ক্লোরোফিল সূর্যালোক গ্রহণ করতে সক্ষম। আবার সূর্যালোকের সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালীতে সালোক সংশ্লেষ হয় না। তাহলে কোন তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালীতে সালোক সংশ্লেষ হয়? দেখা যায় 390 থেকে 760 nm তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে সালোক সংশ্লেষ হয়। সূর্যের 7টা রঙের আলোক রশ্মির মধ্যে লাল লাল রঙের আলোক রশ্মি, যার তরঙ্গ দৈর্ঘ্য 610 থেকে 700 ন্যানোমিটার, এবং বেগুনি রঙের আলোক রশ্মিকে ক্লোরোফিল বেশি শোষণ করে, এবং এই দুটি রঙের আলোক রশ্মি সালোক সংশ্লেষের পক্ষে বেশি কার্যকরী হয়। আবার নীল বর্ণের আলোকে সালোক সংশ্লেষের হার কম হয়, এবং সবুজ বর্ণের আলোকে সালোক সংশ্লেষ একেবারে বন্ধ হয়ে যায়। এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসে। কোশ্চেনগুলো একটু বলি, যে কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে সালোক সংশ্লেষ হয়? সেটা হলো কত? 390 থেকে 760 ন্যানোমিটার। আবার সূর্যের 7টি রঙের আলোর মধ্যে কোন কোন বর্ণের আলোক রশ্মিতে বেশি সালোক সংশ্লেষ হয়? সেটা হলো লাল এবং বেগুন। কোন বর্ণের আলোকে সালোক সংশ্লেষের হার একেবারে কম হয়? সেটা কি? না, নীল বর্ণের আলোকে। আর কোন বর্ণের আলোকে সালোক সংশ্লেষ একেবারে বন্ধ হয়ে যায়? সেটা হলো সবুজ বর্ণের আলোকে। এরপর চলে আসি সালোক সংশ্লেষের একটি অত্যাবশ্যকীয় উপাদান, ক্লোরোফিল। এই ক্লোরোফিলের উৎস কি? না, এই ক্লোরোফিল প্রতিটা সবুজ উদ্ভিদের দেহে থাকে। প্রতিটা সবুজ উদ্ভিদের দেহে যেসব স্থানে সবুজ অংশ থাকে, সেই সবুজ অংশের কোষে ক্লোরোফিল থাকে। কোষের কোথায় থাকে? এই যে বললাম সবুজ অংশের কোষে ক্লোরোফিল থাকে, তো সেই কোষের কোথায় থাকে? একটা কোষে অনেকগুলি কোষাঙ্গাণু থাকে। সেই কোষাঙ্গাণুগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য কোষাঙ্গাণু হলো ক্লোরোপ্লাস্টিড, যাকে এই ছবিতে দেখানোর আমি চেষ্টা করেছি। এই ক্লোরোপ্লাস্টিডের মধ্যে গ্রানা নামক একটি অংশ থাকে, যেগুলিকে দেখতে অনেকগুলি চাকতি বসানো স্তম্ভের মতো। ওই গ্রানার প্রত্যেকটা চাকতিকে বলা হয় থাইলাকয়েড। ওই থাইলাকয়েডের মধ্যে থাকে ক্লোরোফিল। তাহলে কি হলো ব্যাপারটা? না, উদ্ভিদের যেসব অংশ সবুজ হয়, সেই সবুজ অংশের কোষে একটি কোষাঙ্গাণু থাকে, যার নাম ক্লোরোপ্লাস্টিড। এই ক্লোরোপ্লাস্টিডের মধ্যে অনেকগুলি চাকতি বসানো একটি স্তম্ভাকার গঠন দেখতে পাওয়া যায়, যার নাম হলো গ্রানা। ওই গ্রানার প্রত্যেকটা চাকতিকে বলা হয় থাইলাকয়েড। ওই থাইলাকয়েডের মধ্যে থাকে ক্লোরোফিল। ক্লোরোফিল আসলে একটি প্রোটিনযুক্ত যৌগিক রঞ্জক পদার্থ। এর উপস্থিতির ফলে গাছের পাতা সবুজ হয়। শুধু পাতাই নয়, যে অংশে এই ক্লোরোফিল অবস্থান করে সেই অংশের রং সবুজ হয়ে যায়। এর রাসায়নিক সংকেত হলো C55H72O5N4Mg। এখন আপনাদের মনে হতে পারে যে ক্লোরোফিলের রাসায়নিক সংকেতটা অনেক কঠিন, জটিল, এটাকে মনে না রাখলে চলবে। কিন্তু না, এটাকে মনে রাখুন, অনেক সুবিধা আছে। যেমন কি, ক্লোরোফিলের উপাদানগুলি জানতে পারবেন। ক্লোরোফিল কি কি দিয়ে গঠিত? সে ক্লোরোফিল কি কি দিয়ে গঠিত জেনে নিন। সি ফর কার্বন, এইচ ফর হাইড্রোজেন, ও ফর অক্সিজেন, এন ফর নাইট্রোজেন, এবং এমজি ফর ম্যাগনেসিয়াম। এই রাসায়নিক সংকেত থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম অণু দ্বারা ক্লোরোফিল গঠিত হয়। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম, এই যে উপাদানগুলি, এই উপাদানগুলির মধ্যে ম্যাগনেসিয়াম ছাড়া কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন প্রত্যেকেই অধাতু।
অর্থাৎ ক্লোরোফিলের অধাতু উপাদান হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। ক্লোরোফিলের মধ্যে একমাত্র ধাতব মৌল হলো ম্যাগনেসিয়াম। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায়শই আসে, ক্লোরোফিল গঠনে কোন ধাতব মৌলটি প্রয়োজন? উত্তর হলো ম্যাগনেসিয়াম। আবার অন্য একটি প্রশ্ন আসে যে কোন উপাদানের অভাবে উদ্ভিদ দেহে ক্লোরোসিস রোগ হয়? উত্তর হলো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের অভাবে উদ্ভিদ দেহে ক্লোরোফিল সংশ্লেষিত হতে পারে না, তাই উদ্ভিদের দেহ হলুদ বর্ণ ধারণ করে। উদ্ভিদের দেহে এই যে হলুদ বর্ণ ধারণ করা রোগটিকে বলা হয় ক্লোরোসিস। এখন এই ক্লোরোফিল কি? ক্লোরোফিল হলো এক ধরনের রঞ্জক কণা, যার উপস্থিতির ফলে উদ্ভিদ দেহ সবুজ বর্ণ ধারণ করে। ক্লোরোফিলকে সালোক সংশ্লেষীয় রঞ্জক কণাও বলা হয়, কারণ ক্লোরোফিল ছাড়া সালোক সংশ্লেষ সম্ভব নয়। যেসব রঞ্জক পদার্থ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজন হয় তাদেরকে বলা হয় সালোক সংশ্লেষীয় রঞ্জক কণা। এমন কতগুলি সালোক সংশ্লেষীয় রঞ্জক কণা হলো ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জ্যান্থোফিন, ক্যারোটিন এবং ফাইকোবিলিনস। তো এই পর্যন্ত আমরা জানলাম উদ্ভিদের সালোক সংশ্লেষের প্রয়োজনীয় উপাদান, তাদের উৎস। এরপর আমরা জানব উদ্ভিদের দেহে সালোক সংশ্লেষ কোথায় হয়, অর্থাৎ সালোক সংশ্লেষের স্থান। না, উদ্ভিদের দেহে যেসব স্থানের রং সবুজ হয় সেই সকল স্থানে সালোক সংশ্লেষ হয়। সকল সবুজ স্থানে সালোক সংশ্লেষ হয় কেন? না, যেসব স্থান সবুজ হয় সেই সব স্থানের প্রত্যেকটিতে ক্লোরোফিল থাকে, আর ক্লোরোফিল থাকা মানে সেই সব স্থানে সালোক সংশ্লেষ হবেই। তবে সালোক সংশ্লেষের প্রধান অঙ্গ হলো সবুজ পাতা। কেন প্রধান অঙ্গ সবুজ পাতা? কারণ উদ্ভিদের দেহে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সংগঠিত হয় তার বেশিরভাগটাই সম্পন্ন হয় পাতায়। তাই পাতাকে উদ্ভিদের দেহের সালোক সংশ্লেষের প্রধান অঙ্গ হিসাবে বিবেচিত করা। এই জন্য এই পাতাকে বলা হয় গাছের রান্নাঘর। এখান থেকে দুটি প্রশ্ন প্রায়শই এক্সামে আসতে দেখা যায়, সেটি হলো গাছের রান্নাঘর কোনটি? গাছের রান্নাঘর কোনটি? পাতা। আবার পাতাকে গাছের বা উদ্ভিদের রান্নাঘর বলা হয় কেন? কেন বলা হয়? না, উদ্ভিদ দেহে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সংগঠিত হয় তার বেশিরভাগটাই সম্পন্ন হয় কোথায়? পাতায়। তাই পাতাকে বলা হয় উদ্ভিদের বা গাছের রান্নাঘর। আমরা তো এটা জানলাম যে গাছের পাতাকে বলা হয় গাছের রান্নাঘর। এখন গাছের কোথায় সালোক সংশ্লেষ হয়, অর্থাৎ সালোক সংশ্লেষের প্রধান স্থান কোনটি? না, সবুজ পাতার মেসোফিল কলা। এই মেসোফিল কলাটা কি? পাতার গঠনকে দুটি স্তরে ভাগ করা হয়। উপরের স্তরটিকে বলা হয় ঊর্ধ্বত্বক এবং নিচের স্তরটিকে বলা হয় নিম্নত্বক। এই পাতার ঊর্ধ্বত্বক এবং নিম্নত্বকের মধ্যে অবস্থিত ক্লোরোফিল যুক্ত আদি কলা স্তরকে বলা হয় মেসোফিল কলা। কি হলো ব্যাপারটা? ব্যাপারটা হলো পাতার গঠনকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উপরের স্তর, যাকে বলা হয় ঊর্ধ্বত্বক, এবং নিচের স্তরকে বলা হয় নিম্নত্বক। এই ঊর্ধ্বত্বক এবং নিম্নত্বকের মাঝখানে ক্লোরোফিল যুক্ত আদি কলা স্তরকে বলা হচ্ছে মেসোফিল কলা। পাতার মেসোফিল কলার কোষে যে ক্লোরোপ্লাস্ট থাকে সেই ক্লোরোপ্লাস্টটি হলো সালোক সংশ্লেষের প্রধান ঘটনাস্থল। বিষমবিষ্ট পাতার মেসোফিল কলা পলিসেট প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা দ্বারা গঠিত। দ্বিবীজপত্রী, যেমন দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে মেসোফিল কলা উপরের দিকে পলিসেট প্যারেনকাইমা এবং নিচের দিকে স্পঞ্জি প্যারেনকাইমা নামক দুটি কোলাস্তরে বিভক্ত। কিন্তু সমাঙ্কপিষ্ট পাতার ক্ষেত্রে কি হয়? মেসোফিল কলায় কেবলমাত্র স্পঞ্জি প্যারেনকাইমা থাকে। অর্থাৎ কি হলো, বিষমপিষ্ট পাতার মেসোফিল কলা স্পঞ্জি প্যারেনকাইমা এবং প্যালিসেড প্যারেনকাইমা দ্বারা গঠিত, কিন্তু সমাঙ্কপিষ্ট পাতার মেসোফিল কলা কেবলমাত্র স্পঞ্জি প্যারেনকাইমা দ্বারা গঠিত। সালোক সংশ্লেষকারী অঙ্গাণুর নাম কি, বা কোন অঙ্গাণুতে সালোক সংশ্লেষ হয়? সেটা কি? না, ক্লোরোপ্লাস্ট। আগেই বলেছি যে সালোক সংশ্লেষের জন্য রঞ্জক কণা ক্লোরোফিলের দরকার হয়। এই ক্লোরোফিল থাকে ক্লোরোপ্লাস্টের মধ্যে, কিন্তু এই ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে দেখে নি। উদ্ভিদের পাতায় যে মেসোফিল কলা থাকে সেই মেসোফিল কলার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে। সব যেন কেমন তালগোল পাকিয়ে গেল, তাই না? কখনো বলছে ক্লোরোফিল ক্লোরোপ্লাস্টে থাকে, তো আবার কখনো বলছে ক্লোরোফিল মেসোফিল কলায় থাকে। সব গুলিয়ে যাওয়ার উপক্রম। চলুন একটু ক্লিয়ার করে দিই। আগেই বলেছি যে ক্লোরোফিল হলো একটি সালোক সংশ্লেষীয় রঞ্জক কণা। এই ক্লোরোফিল কোথায় থাকে? না, গ্রানা থাইলাকয়েডে থাকে। এখন এই গ্রানা কোথায় থাকে? না, ক্লোরোপ্লাস্টে থাকে। এই ক্লোরোপ্লাস্টটা কি? ক্লোরোপ্লাস্টটা হলো এক ধরনের কোষ অঙ্গাণু। কোষ অঙ্গাণু মানে এটি, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট একটি কোষের মধ্যে থাকবে। অর্থাৎ ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? উদ্ভিদ কোষে। এইরকম অনেকগুলি উদ্ভিদ কোষ নিয়ে গঠিত হয়
মেসোফিল কলা। এই মেসোফিল কলা কোথায় থাকে? মেসোফিল কলা থাকে পাতায়। অর্থাৎ এক কথায় পাতার মেসোফিল কলায় যে কোষগুলি থাকে সেই কোষের কোষাঙ্গাণু ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে থাইলাকয়েডে ক্লোরোফিল থাকে। ক্লিয়ার? বিজ্ঞানী ব্ল্যাকম্যান উদ্ভিদ নিয়ে একটু ঘাটাঘাটি করতেন। তো এই বিজ্ঞানী ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষ প্রক্রিয়াটিকে দুটি পর্যায়ে ভাগ করে। একটি হলো আলোক দশা, অপরটি হলো অন্ধকার দশা। এই আলোক দশা ও অন্ধকার দশা কোথায় হয়? ক্লোরোপ্লাস্টের গঠন আগেই আলোচনা করেছি। এই ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে অর্থাৎ থাইলাকয়েড বিশিষ্ট অঞ্চলে সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া বা আলোক দশাটি সম্পন্ন হয়। অপরদিকে সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়াটি কোথায় হয়? না ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে। স্ট্রোমাটা কি? না ক্লোরোপ্লাস্টের মধ্যে যে তরল ধাত্র থাকে তাকে স্ট্রোমা বলে। এই স্ট্রোমাতে প্রোটিন জাতীয় তরল পদার্থ, রাইবোজোম, ডিএনএ, আরএনএ, ভিটামিন, উৎসেচক ও খনিজ পদার্থ থাকে। এতে ক্লোরোফিল থাকে না। তাহলে ক্লোরোফিল না থাকলে কি হবে? ক্লোরোফিল থাকে না বলে সালোক সংশ্লেষের আলোক দশাটা সম্পন্ন হয় না। ক্লোরোফিল কোথায় থাকে? না গ্রানার থাইলাকয়েডের মধ্যে। তাই গ্রানা অঞ্চলে সালোক সংশ্লেষের আলোক দশা ঘটে এবং অন্ধকার দশা ঘটে স্ট্রোমা অঞ্চলে। সালোক সংশ্লেষ কি কেবলমাত্র গাছের পাতায় হয়? না, শুধুমাত্র গাছের পাতাতেই সালোক সংশ্লেষ হয় না। উদ্ভিদের দেহের যেসব স্থানের রং সবুজ সেই সকল স্থানে সালোক সংশ্লেষ হয়। যেমন কোথায় কোথায় হয়? উদ্ভিদের মূলে হয়, উদ্ভিদের কাণ্ডে হয়, বৃতিতে হয়, ফুলের দলমণ্ডলে বা দলে হয়, ফলের বহিঃত্বকে হয়। কোন উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষ হয়? গুলঞ্চ এবং অর্কিড। এই গুলঞ্চ এবং অর্কিডের মূল যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে গুলঞ্চ এবং অর্কিডের মূলের রং সবুজ। অর্থাৎ কি? ওখানে ক্লোরোফিল আছে, বা ক্লোরোফিল থাকলে সেখানে সালোক সংশ্লেষ হবে। তাই গুলঞ্চ অর্কিডের মূলে সালোক সংশ্লেষ হয়। কোন উদ্ভিদের কাণ্ডে সালোক সংশ্লেষ হয়? লাউ এবং ফণিমনসা। এখন লাউ ও ফণিমনসার কাণ্ডে কেন সালোক সংশ্লেষ হয়? না আপনারা যে ছবিতে লক্ষ্য করলে বুঝতেই পারবেন যে লাউ ও ফণিমনসার কাণ্ড সবুজ রঙ। সবুজ রঙের মানে সেখানে ক্লোরোফিল আছে, ক্লোরোফিল থাকার জন্যই সালোক সংশ্লেষ হয়। অর্থাৎ লাউ ও ফণিমনসার কাণ্ডে সালোক সংশ্লেষ হয়। উদ্ভিদের কোথাকার বৃদ্ধিতে সালোক সংশ্লেষ হয়? স্বাভাবিকভাবে ফুলের বৃদ্ধিতে। ফুলের বৃদ্ধি কেমন হয়? সবুজ রঙে। এখানে আমি একটা জবা ফুলের ছবি দিয়েছি যার বৃতিটা সবুজ। ম্যাক্সিমাম ফুলের বৃতির রং হলো সবুজ, অর্থাৎ ওখানে ক্লোরোফিল থাকে, তাই ফুলের বৃতিতে সালোক সংশ্লেষ হয়। কোন উদ্ভিদের ফুলের দল বা দলমণ্ডলে সালোক সংশ্লেষ হয়? আতা এবং কাঁঠালি চাপার সবুজ দলে। উদ্ভিদের কোন ফলের ত্বকে সালোক সংশ্লেষ হয়? কাঁচা ফলের ত্বক। কেন কাঁচা ফলের ত্বকে, পাকা ফলের নয় কেন? ম্যাক্সিমাম উদ্ভিদের ফল যখন কাঁচা থাকে সেই কাঁচা ফলের বহিঃত্বকটার রং সবুজ হয়। এখন সবুজ হওয়ার কারণটা কি? না ওখানে ক্লোরোফিল থাকে, তাই কাঁচা ফলের বহিঃত্বকে সালোক সংশ্লেষ হয়। কিন্তু ফল যখন পেকে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে ফলের বহিরাবরণটা অর্থাৎ বহিঃত্বকটা সবুজ রঙের থাকে না, তাই সেখানে সালোক সংশ্লেষ হয়। শুধু কি সবুজ উদ্ভিদরাই সালোক সংশ্লেষ করতে পারে? প্রাণীরা কি পারে না? হ্যাঁ, প্রাণীরাও সালোক সংশ্লেষ করতে পারে, তবে সব প্রাণী পারে না। তবে কোন সব প্রাণী সালোক সংশ্লেষ করতে পারে? না যাদের দেহে ক্লোরোফিল আছে প্রাণীদের মধ্যে তারাই একমাত্র সালোক সংশ্লেষ করতে পারে। যেমন সালোক সংশ্লেষের সক্ষম প্রাণী ইউগ্লিনা এবং ক্রাইসান্থেমুম। আবার সব উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে না। একটু আগে আমরা বলছিলাম যে উদ্ভিদ করে চিল্লাচ্ছিলাম যে উদ্ভিদের মধ্যে ক্লোরোফিল থাকে তাই উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে, কিন্তু সব উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে না। যেসব উদ্ভিদের দেহে ক্লোরোফিল নেই তারা সালোক সংশ্লেষ করতে পারে না। যেমন সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ হলো ছত্রাক এবং স্বর্ণলতা। এদের দেহে ক্লোরোফিল নেই তাই এরা সালোক সংশ্লেষ করতে পারে না। আবার কতগুলি ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষ করতে সক্ষম। এরকম কয়েকটি ব্যাকটেরিয়া হলো রোডোস্পাইরিলাম, রোডোসিউডোমোনাস, ক্লোরেবিয়াম, ক্রোমোসিয়াম ইত্যাদি। এই সেকশন থেকে একটা দারুণ কোশ্চেন পেয়েছিলাম। কোশ্চেনটা ছিল এইরকম যে নিচের কোন প্রাণী সালোক সংশ্লেষে সক্ষম? রোডোস্পাইরিলাম, রোডোসিউডোমোনাস, ইউগ্লিনা, উপরের সবকটি। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? কারণ রোডোস্পাইরিলাম, রোডোসিউডোমোনাস, ইউগ্লিনা সকলেই তো সালোক সংশ্লেষ করতে পারে। তাহলে কি সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ উপরের সবকটি? না, ঘ সঠিক উত্তর হবে না। কারণ রোডোস্পাইরিলাম এবং রোডোসিউডোমোনাস এরা হলো সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া। কিন্তু প্রশ্নে কি জানতে চেয়েছে?
প্রশ্নে জানতে চেয়েছে সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী কোনটি। অপশানে দেওয়া সবাই অর্থাৎ রোডোস্পাইরিলাম, রোডোসিউডোমোনাস, ইউগ্লিনা সকলেই সালোক সংশ্লেষে সক্ষম হলেও একমাত্র ইউগ্লিনা হলো সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী। তাই সঠিক উত্তর হবে ইউগ্লিনা। এবার আসি সালোক সংশ্লেষের সংজ্ঞা। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিলযুক্ত কোষে আলোর উপস্থিতিতে পরিবেশ থেকে শোষিত জল ও গৃহীত কার্বন ডাই অক্সাইডের আলোক রাসায়নিক ও জৈব রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল শর্করা গ্লুকোজ জাতীয় খাদ্য সংশ্লেষিত হয় এবং উৎপন্ন খাদ্যে সৌরশক্তি স্থিতিশক্তি রূপে আবদ্ধ হয় এবং উপজাত বস্তু হিসাবে পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ অক্সিজেন ও জল উৎপন্ন হয়, তাকে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস বলে। আবার হাঁপিয়ে গেলাম, অনেকটাই বড়, তবুও এটা মনে রাখার চেষ্টা করবেন এবং মুখস্থ রাখার চেষ্টা করবেন, কারণ এই সালোক সংশ্লেষের সংজ্ঞাটা মুখস্থ থাকলেও সালোক সংশ্লেষের অর্ধেক জিনিসটাই আপনার কণ্ঠস্থ থাকবে। কেমন ধরনের না, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিলযুক্ত কোষে, অর্থাৎ কোথায় হয় সালোক সংশ্লেষ? ক্লোরোফিলযুক্ত কোষে আলোর উপস্থিতিতে পরিবেশ থেকে শোষিত জল ও গৃহীত কার্বন ডাই অক্সাইড। তাহলে কি কি লাগছে? আলো লাগছে, জল লাগছে, কার্বন ডাই অক্সাইড লাগছে। কার্বন ডাই অক্সাইডের আলোক রাসায়নিক ও জৈব রাসায়নিক বিক্রিয়া, কোন বিক্রিয়ার ফলে? আলোক রাসায়নিক এবং জৈব রাসায়নিক বিক্রিয়ার ফলে শর্করা গ্লুকোজ জাতীয় খাদ্য সংশ্লেষিত হয়। খাদ্যটা কি হয় না, শর্করা বা গ্লুকোজ জাতীয় খাদ্য সংশ্লেষিত হয় এবং উৎপন্ন খাদ্যে সৌরশক্তি স্থিতিশক্তি রূপে আবদ্ধ হয়। মানে যে শর্করা জাতীয় খাদ্যটা উৎপন্ন হচ্ছে সেখানে সূর্য থেকে যে শক্তিটা আসছে সেটা স্থিতিশক্তি রূপে আবদ্ধ হয়ে যাচ্ছে এবং উপজাত বস্তু হিসাবে অর্থাৎ সালোক সংশ্লেষে উৎপন্ন হয় কি কি? অক্সিজেন ও জল, যার পরিমাণটা কার সমান না, পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইডের সমান। এই এতগুলো তথ্য এই সংজ্ঞার মধ্যে পেয়ে যাবেন। তাহলে সংজ্ঞাটা মুখস্থ রাখলে আপনার কিন্তু সালোক সংশ্লেষের অর্ধেক জিনিস কণ্ঠস্থ হয়ে থাকবে। এবার চলে আসি আমাদের আজকের এই ক্লাসের মূল আলোচ্য বিষয়ে। আগেই বলেছি যে বিজ্ঞানী ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষ প্রক্রিয়াটিকে দুটি পর্যায়ে বিভক্ত করেছিলেন, একটি হলো আলোক দশা এবং অপরটি হলো অন্ধকার দশা। আজকের এই ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হলো আলোক দশা। তো দেখে নি আলোক দশা সম্পন্ন হতে গেলে কোন কোন উপাদানের প্রয়োজন হয়, অর্থাৎ আলোক দশার উপাদান সমূহ। এই দশায় অর্থাৎ আলোক দশায় সূর্যালোক, জল, ক্লোরোফিল ও অন্যান্য সাহায্যকারী রঞ্জক পদার্থ, এনএডিপি যার পুরো নাম হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট, পিআই অজৈব ফসফেট এবং বিভিন্ন ইলেকট্রন বাহকের প্রয়োজন হয়। এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসে, যেমন কি না, এনএডিপির পুরো নাম কি? এনএডিপির পুরো নাম কি? নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। আবার আরেকটি আসে, এডিপির পুরো নাম কি? এডিপি এর পুরো নাম অ্যাডিনোসিন ডাইফসফেট। এই যে আলোক দশা, এই আলোক দশায় কয়েকটি ছোট ছোট বিক্রিয়া হয়। সেই বিক্রিয়াগুলি কি কি দেখে নিই একটু। প্রথম বিক্রিয়া হচ্ছে সৌরশক্তির শোষণ ও ক্লোরোফিলের সক্রিয়তা। দ্বিতীয় বিক্রিয়া হলো জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস। তৃতীয় বিক্রিয়া হলো বিজারিত গ্রাহক বা NADPH2 গঠন। চতুর্থ প্রক্রিয়া হলো অক্সিজেনের নির্গমন। পঞ্চম এবং শেষ প্রক্রিয়া হলো সৌরশক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তর বা ফটোফসফোরাইলেশন। তো চলুন এইসব বিক্রিয়াগুলি সম্পর্কে একটু জেনে নিই। প্রথম হলো সৌরশক্তির শোষণ এবং ক্লোরোফিলের সক্রিয়তা। ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলের কোয়ান্টাজমে ক্লোরোফিল এবং সালোক সংশ্লেষকারী বিভিন্ন উৎসেচক থাকে বলে একে সালোক সংশ্লেষকারী একক বলা হয়। এখন এই কোয়ান্টাজমটা কি না, কোয়ান্টাজম হলো অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় যে ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশের প্রতিটা থাইলাকয়েডের মধ্যে খুব ছোট ছোট 200 থেকে 300টি কণার মতো এক ধরনের বস্তু দেখা যায়। এইগুলোকে বলা হয় কোয়ান্টাজম। অর্থাৎ কি হলো, ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে কি থাকে? থাইলাকয়েড। সেই থাইলাকয়েডের মধ্যে কি থাকে না, 200 থেকে 300টি কণার মতো এক ধরনের বস্তু দেখা যায়, যেটা অণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখা যায়। সেই বস্তুগুলোকে বলা হচ্ছে কোয়ান্টাজম। সেই কোয়ান্টাজমের মধ্যে কি থাকছে? ক্লোরোফিল এবং সালোক সংশ্লেষকারী বিভিন্ন উৎসেচক। এই ক্লোরোফিল এবং সালোক সংশ্লেষকারী বিভিন্ন উৎসেচক থাকে বলে কোয়ান্টাজমকে বলা হয় সালোক সংশ্লেষকারী একক। এই কোয়ান্টাজমে ক্লোরোফিল এবং সালোক সংশ্লেষকারী বিভিন্ন উৎসেচক থাকে বলে একে সালোক সংশ্লেষকারী একক বলা হয়।
এই এককের ক্লোরোফিল নির্দিষ্ট পরিমাণ সূর্যালোকের ফোটন কণা গ্রহণ করে উত্তেজিত এবং তেজময় হয়ে পড়ে। এখন ফোটন কণাটা কি? না, সূর্যালোক থেকে আগত আলোক রশ্মির ক্ষুদ্রতম কণাকে বলা হয় ফোটন কণা। এই ফোটন কণায় কি করে? ক্লোরোফিলকে সক্রিয় করে। চলে আসি আলোক দশার দ্বিতীয় প্রক্রিয়াতে, জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস। আলোক দশার পূর্বের প্রক্রিয়ার অর্থাৎ প্রথম প্রক্রিয়ায় উৎপন্ন হওয়া উত্তেজিত ক্লোরোফিল ম্যাঙ্গানিজ আয়নযুক্ত প্রোটিনের সাহায্যে জলকে হাইড্রোজেন ও হাইড্রোক্সিল আয়নে বিশ্লিষ্ট করে। কি হলো ব্যাপারটা? ব্যাপারটা হলো, না, কোয়ান্টাজোমের মধ্যে যে ক্লোরোফিল থাকে সেই ক্লোরোফিল কি করলো? সূর্যালোকের ফোটন কণা গ্রহণ করে নিয়ে উত্তেজিত এবং তেজময় হয়ে পড়লো, অর্থাৎ রেগে গেল। এখন মানুষ রেগে গেলে কি করে? তো সে সামনে যাকে পায় তাকে মারে। তো ক্লোরোফিল কি করলো? উত্তেজিত এবং তেজময় হয়ে গেল, সে সামনে পেলো জলকে। এখন জলকে পেয়ে জলকেই বললো, দাঁড়াও, আমি এখন রেগে আছি, আমি তোমাকে ভাঙবো, অর্থাৎ বিশ্লিষ্ট করব। তো উত্তেজিত ক্লোরোফিল কি করলো? জলকে বিশ্লিষ্ট করে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নে বিভক্ত করে দিল। এখন এই আয়নে বিভক্ত হওয়া ব্যাপারটা কি? না, যখনই কোনো যৌগ অণু গঠিত হয় তখন ওই যৌগের উপাদানগুলি পরস্পর বিপরীত আয়নে যুক্ত হয়ে যৌগটি গঠন করে। বিপরীত আয়ন বলতে একটি উপাদানের পজিটিভ আয়ন এবং অপর একটি উপাদানের নেগেটিভ আয়ন। এখন জলও একটি যৌগিক পদার্থ। এটা কি নিয়ে গঠিত? না, এটা হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন নিয়ে গঠিত। অর্থাৎ জলকে বিশ্লিষ্ট করলে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন পাওয়া যায়। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার আলোক দশায় আলোকের উপস্থিতিতে উত্তেজিত ক্লোরোফিল দ্বারা জলের এরূপ আয়নীকরণকে কি বলা হয়? না, ফটোলাইসিস। ফোটো কথার অর্থ কি? ফোটো কথার অর্থ হলো আলোক এবং লাইসিস কথার অর্থ হলো বিশ্লিষ্ট হওয়া। যেহেতু আলোর উপস্থিতিতে জল বিশ্লিষ্ট হয়, তাই এই প্রক্রিয়াটিকে বলা হয় ফটোলাইসিস। চলে আসি আলোক দশার তৃতীয় প্রক্রিয়াতে, বিজারিত গ্রাহক বা NADPH2 গঠন। জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস প্রক্রিয়ায় জল বিশ্লিষ্ট হয়ে যে হাইড্রোজেন আয়ন ও হাইড্রোক্সিল আয়ন গঠন করে, সেই হাইড্রোজেন আয়নটি উৎপন্ন হওয়ার প্রায় সাথে সাথে পাতার কোষস্থিত NADP যৌগকে গ্রহণ করে নিয়ে NADPH2 গঠন করে। আলোক দশার পরবর্তী প্রক্রিয়া অক্সিজেনের নির্গমন। জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস প্রক্রিয়ায় জল বিশ্লিষ্ট হয়ে যে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন গঠন করে, তাদের মধ্যে হাইড্রোজেন আয়ন কি হলো? না, তাদের মধ্যে হাইড্রোজেন আয়ন পাতার কোষস্থিত NADPর সাথে যুক্ত হয়ে NADPH2 গঠন করে চলে গেল। কিন্তু যে হাইড্রোক্সিল আয়ন গঠিত হয় তার কি হয়? না, সেই হাইড্রোক্সিল আয়ন ইলেকট্রন বর্জন করে হাইড্রোক্সিল মূলকে পরিণত হয়। চারটি হাইড্রোক্সিল মূলক পরস্পর মিলিত হয়ে দুই অণু জল এবং এক অণু অক্সিজেন গঠন করে। এই অক্সিজেন গ্যাস পত্ররন্ধ্রের মাধ্যমে বাইরে বেরিয়ে এসে পরিবেশের বায়ুর সাথে মিশে যায়। তাহলে বোঝা যাচ্ছে কি, যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎস হলো জল। অর্থাৎ জলের অণু বিশ্লিষ্ট হওয়ার ফলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয়। এখান থেকে একটা কোশ্চেন আসে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎস কি? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎস হলো জল। অর্থাৎ জলের অণু বিশ্লিষ্ট হওয়ার ফলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয়। চলে আসি আলোক দশার পরবর্তী প্রক্রিয়াতে, সৌরশক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তর বা ফটোফসফোরাইলেশন। এখন জল বিশ্লিষ্ট হয়ে কি কি তৈরি হয়েছিল মনে করে দেখুন। হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন। হাইড্রোজেন আয়ন কি করলো? না, পাতার কোষস্থিত যে NADP ছিল তার সাথে বিক্রিয়া করে বা তার সাথে যুক্ত হয়ে NADPH2 গঠন করে। আর হাইড্রোক্সিল আয়ন কি করলো? হাইড্রোক্সিল আয়ন ইলেকট্রন বর্জন করে দিল, দিয়ে এসে কিসে পরিণত হলো? হাইড্রোক্সিল মূলকে পরিণত হলো। চারটে হাইড্রোক্সিল মূলক পরস্পর মিলিত হয়ে দু অণু জল এবং এক অণু অক্সিজেন গঠন করলো। অক্সিজেন কি করলো? পত্ররন্ধ্রের মাধ্যমে বাইরে বেরিয়ে গেল। এখন এই যে আয়ন থেকে হাইড্রোক্সিল মূলকে পরিণত হওয়ার সময় যে ইলেকট্রন বেরিয়ে আছে তা কয়েকটি বাহকের দ্বারা বাহিত হওয়ার সময় বেশ কিছুটা শক্তি নির্গত করে। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো, হাইড্রোক্সিল আয়ন থেকে হাইড্রোক্সিল মূলকে পরিণত হওয়ার সময় ইলেকট্রন বেরিয়ে এলো। এখন ইলেকট্রনের চাহিদা কিন্তু খুব। এখন আপনি ভাবুন, কোনো কিছু মূল্যবান জিনিসের চাহিদা আমাদের কাছে সবসময়,
অমূল্যবান জিনিস যদি স্বাধীন অবস্থায় পড়ে থাকে আমরা কি থরি সেটাকে এড়িয়ে যাই? আমরা কি করি? সেটাকে নিয়ে নিই। তো সেই রকম ইলেকট্রনেরও চাহিদা খুব। ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকতে পারে না। তো ইলেকট্রন যেই হাইড্রোক্সিল আয়ন থেকে বেরিয়ে এলো, সঙ্গে সঙ্গে কি হলো? কিছু বাহক গিয়ে ছুটে গেল তার কাছে, গিয়ে তাকে বহন করতে লাগলো। এই যে বাহকগুলো যখন বহন করতে লাগলো, তখন বেশ কিছুটা শক্তি নির্গত হয়। এই নির্গত শক্তি পাতার কোষস্থিত এডিপি এবং পিআই অর্থাৎ অজৈব ফসফেটকে যুক্ত করে উচ্চ শক্তি সম্পন্ন এটিপি গঠন করে। একটু মাথায় রাখুন যে এডিপি যখন আমি বলছিলাম, এডিপির ফুল ফর্ম কি ছিল না? অ্যাডিনোসিন ডাইফসফেট। অ্যাডিনোসিন ডাইফসফেট বলা হচ্ছে কেন? তার কারণ ওই যে এডিপির মধ্যে দুটি উচ্চ শক্তি সম্পন্ন বন্ড থাকে। তাই যেহেতু দুটো উচ্চ শক্তি সম্পন্ন বন্ড থাকে, তাই একে বলা হয় ডাইফসফেট। আর এডিপি যখন অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হলো, কি গঠিত হলো? এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই অ্যাডিনোসিন ট্রাইফসফেটে তিনটে উচ্চ শক্তি সম্পন্ন বন্ড থাকে, তাই একে ট্রাইফসফেট বলা হয়। বিজ্ঞানী অ্যারনন এই প্রক্রিয়াটি উদ্ঘাটন করেন এবং এর নাম দেন ফটোফসফোরাইলেশন। কোনো কিছুর সাথে ফসফেট যোগ হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন। এখানে এডিপি এর সাথে ফসফেট যুক্ত হচ্ছে, তাই এই প্রক্রিয়াটিকে আমরা ফসফোরাইলেশন বলতে পারি। আবার এটি আলোক বা ফটোর উপস্থিতিতে ঘটছে, তাই আমরা একে বলি ফটোফসফোরাইলেশন। এই ফটোফসফোরাইলেশন প্রক্রিয়াটা যতটা ছোট করে আমি বললাম, এটা এতটা কিন্তু ছোট নয়। এই প্রক্রিয়াটা দুটো পর্যায়ে ঘটে। একটা হচ্ছে আবর্তকার ফটোফসফোরাইলেশন, আর অপরটা হচ্ছে অনাবর্তকার ফটোফসফোরাইলেশন। সালোক সংশ্লেষ নিয়ে আমি আরো কয়েকটা ক্লাস আগে থেকে আপলোড করে রেখেছি, যেটি উচ্চ মাধ্যমিক এবং নিট স্টুডেন্টদের জন্য। আপনারা যদি সালোক সংশ্লেষের বিভিন্ন পর্যায়গুলি ডিটেলসে জানতে চান, তাহলে সেই ভিডিও ক্লাসগুলি দেখে নিতে পারেন। এখন দেখে নিই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি কি উৎপন্ন হলো, অর্থাৎ উপজাত পদার্থগুলি কি কি। NADPH প্লাস H প্লাস অর্থাৎ বিজারিত নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। ATP অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট, জল এবং অক্সিজেন। সালোক সংশ্লেষের আজকের পর্বে যে তথ্যগুলো আমি দিলাম, সেগুলির সম্পর্কে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, দরকার হলে দেখে নিতে পারেন। এছাড়াও আপনারা যদি প্রতিদিন চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিতে চান, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগদান করতে পারেন। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। পরবর্তী ক্লাসে সালোক সংশ্লেষের অন্ধকার দশাকে নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।